আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে কোর্স প্ল্যান্ট ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স কোর্স কোড 233007 এর ক্লাস নিতে এসেছি। আমি তানিয়া জাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং এর আগের ক্লাসগুলো ফলো করেছো। তো আমার তোমাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম ইকোসিস্টেমের উপর। সেখানে তোমাদের বলেছিলাম যে ইকোসিস্টেমে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্টস আর একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টস। এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টসগুলোর মধ্যে কিছু চক্র আবর্তিত হয়, যাকে সাধারণত পুষ্টি চক্র বলা হয়ে থাকে। এই অ্যাবায়োটিক কম্পোনেন্টসগুলো সাধারণত আমরা বলেছিলাম, নামগুলো বলেছিলাম: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পানি, মাটি, পানি, বায়ু, তাপমাত্রা, সবগুলোই হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টরস। তো এই অ্যাবায়োটিক ফ্যাক্টরসের মধ্যে কিছু মৌলিক উপাদান এবং অজৈব উপাদান যা পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়। এই চক্র যে আবর্তিত হয় এটাকে পুষ্টি চক্রও বলা যায়। আবার আজকে তোমাদের যে টপিক দেয়া আছে বায়োজিওকেমিক্যাল সাইকেল, একে বায়োজিওকেমিক্যাল সাইকেলও বলা হয়। তো এই অ্যাবায়োটিক ফ্যাক্টরসগুলোর বা অ্যাবায়োটিক কম্পোনেন্টসগুলোর মাঝে যে চক্রগুলো আবর্তিত হয় সেই চক্রগুলো সম্পর্কে আজকে তোমাদের ক্লাসটা নিচ্ছি এবং তোমাদের টপিকস নেম আজকে বায়োজিওকেমিক্যাল সাইকেল। তো প্রথমে আমার বলতে হবে যে এখানে একজন বিজ্ঞানীর নাম, যার নাম হচ্ছে ভার্নাডস্কি। ভার্নাডস্কি বানানটা আমি তোমাদের এখানে একটু বড় করে দেখিয়ে দিই। ভার্নাডস্কি 1934 সালে সর্বপ্রথম বায়োজিওকেমিক্যাল সাইকেল এই শব্দটির কথা উনি বলেন। তাহলে কি বলছি যে ভার্নাডস্কি 1934 সালে সর্বপ্রথম বায়োজিওকেমিক্যাল সাইকেল এই শব্দটি উনি বলেন। তো বায়োজিওকেমিক্যাল সাইকেল আসলে কি? বায়োজিওকেমিক্যাল সাইকেল হচ্ছে আমাদের যে জীবসমূহ রয়েছে এই জীবসমূহ পরিবেশের অজৈব উপাদানকে ব্যবহার করে তার শরীরে এনে এগুলো দ্বারা জৈব বস্তু হিসেবে আটকে রাখে এবং আবার পুনরায় এগুলো পরিবেশে অজৈব বস্তু হিসেবে ফিরে যায়। এই যে চক্রটা, এবং এখানে কিছু এই যে রাসায়নিক বস্তুগুলো চক্রের আবর্তনে আবর্তিত হয় বা ভূ রাসায়নিক চক্র, জীব ভূ রাসায়নিক চক্র বাংলায় বলতে গেলে, ইংলিশে এটাকে বলা হয় বায়োজিওকেমিক্যাল সাইকেল। তো ভার্নাডস্কি এই শব্দটি 1934 সালে ব্যবহার করেছেন। তো আমরা সাধারণত দেখে থাকি উদ্ভিদ মৃত্তিকা থেকে এবং পরিবেশ থেকে বিভিন্ন মৌলিক উপাদানকে বা বিভিন্ন অজৈব উপাদানকে গ্রহণ করে এবং সেগুলোকে তার খাদ্য তৈরির মাধ্যমে তার শরীরে আটকে রাখে এবং এগুলোর দ্বারা উদ্ভিদ তার দৈহিক বৃদ্ধি ঘটায় এবং তার শরীরে বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসে এই উপাদানগুলোকে সে ব্যবহার করে। তো সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সে কার্বন ডাইঅক্সাইডের কার্বনকে শর্করা আকারে আটকে রাখে এবং এখান থেকে পানি থেকে যে হাইড্রোজেনটা পাওয়া যায়, এই কার্বন, হাইড্রোজেন এগুলোর সাহায্যে সে কিছু জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে সে করে থাকে। তো এখানে এটার সাহায্যে আমরা দেখতে পাই যে এইভাবে সে কার্বনকে তার শরীরে আটকে রাখে। বাতাসে সাধারণত 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। তো এই কার্বন ডাইঅক্সাইডই কিন্তু কার্বনের উৎস। তো এই কার্বন ডাইঅক্সাইড চক্রাকারে এই বায়োজিওকেমিক্যাল সাইকেলের মাধ্যমে পরিবেশ থেকে আবার জীবের, ঠিক একইভাবে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে প্রায় 78%। শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌল, কারণ নাইট্রোজেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তারপরে প্রোটিন, এনজাইম, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত যে উপাদান সেগুলোর একটি বেসিক কম্পোনেন্ট হচ্ছে নাইট্রোজেন। কারণ নাইট্রোজেন ছাড়া জীবের দেহে এই সমস্ত উপাদানের উপস্থিতি আমরা, তো এই নাইট্রোজেনের সোর্স হচ্ছে কিন্তু বায়ুমণ্ডল। কিন্তু বায়ুমণ্ডলের যে বললাম যে 78% নাইট্রোজেন, সেই নাইট্রোজেনকে কোনো জীবই সরাসরি বায়ু থেকে তার শরীরে আবদ্ধ করতে পারে না। নাইট্রোজেনকে অবশ্যই আগে মাটিতে বিভিন্ন ফর্মে আবদ্ধ হতে হবে এবং সেখান থেকে উদ্ভিদ তার শরীরে সেটাকে আবদ্ধ করে এবং উদ্ভিদ থেকে তারপর সেটা প্রাণী দেহে সঞ্চারিত হয়।
আবার প্রাণী এবং উদ্ভিদ দেহ থেকে পুনরায় সেটা মাটি এবং সেখান থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। তো এই যে চক্র, এটাকে আমরা বলে থাকি নাইট্রোজেন চক্র। তাহলে নাইট্রোজেন চক্র যেভাবে বায়ু থেকে জীবে এবং জীব থেকে পুনরায় বায়ুতে ফিরে যায়, সেটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। তো এখানে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমরা যখন ইকোসিস্টেম পড়েছিলাম, ইকোসিস্টেমে আমরা যে শক্তির প্রবাহ দেখেছিলাম এবং প্রবাহ দেখছি বা পুষ্টি চক্র দেখছি, এই দুটার মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। সেই বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে শক্তির প্রবাহ কিন্তু সবসময়ই যে কোনো খাদ্য শৃঙ্খলে একমুখী, কিন্তু এই যে পুষ্টি চক্র বা পুষ্টির প্রবাহ, এটা কিন্তু আবর্তিত হতে থাকে, এটা চক্রাকারে চলতে থাকে। যদি চক্রাকারে না চলতো তাহলে কিন্তু পরিবেশের মধ্যে একটা অসামঞ্জস্য পরিবেশের অবস্থার সৃষ্টি হতো। তো তাহলে আমরা কি জানতে পারলাম যে কোনো ইকোসিস্টেমে বা বায়োস্ফিয়ারে শক্তির প্রবাহ সর্বদাই একমুখী, কিন্তু পুষ্টি চক্রের পুষ্টির প্রবাহ পর্যায়ক্রমে আবর্তিত হতে থাকে। এর মধ্যে যে অজৈব উপাদানগুলো আছে সেগুলো জীবের শরীরে এবং তার থেকে আবার পরিবেশে ফিরে আসে। এই চক্রগুলোই হচ্ছে আসলে বায়োজিও কেমিক্যাল সাইকেল। তো আমি বলছিলাম নাইট্রোজেন চক্রের কথা, যে তোমাদেরকে বললাম যে আমাদের যে মুক্ত নাইট্রোজেন আছে তার কোনোটাই উদ্ভিদ বা প্রাণী সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে না, কিন্তু কার্বন ডাই অক্সাইড সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে, কিন্তু নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। তো এই নাইট্রোজেনকে শুরুতেই মাটিতে আবদ্ধ হতে হবে। তো মাটিতে আবদ্ধ হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। সেটাকে বলা হয় নাইট্রোজেন। এটি 4টি ধাপে সম্পন্ন হয় নাইট্রোজেন চক্র। প্রথমে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, তারপরে বলবো অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এবং শেষে আছে নাইট্রিফিকেশন এবং সবার শেষে হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তো প্রথমে আমি বলছি নাইট্রোজেন ফিক্সেশন। এখন এখানে আমি তোমাদের জন্য একটি চক্র এঁকে রেখেছি। এই চক্রটা হচ্ছে একটা নাইট্রোজেন চক্র, যে কিভাবে পরিবেশ থেকে নাইট্রোজেন জীবের শরীরে এবং জীব থেকে আবার পরিবেশে ফিরে যায়, তার একটি চক্র। তো শুরুতে আমি বলছি নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশনের এখানে আমি লিখে রেখেছি বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে 78%। তো এই 78%-এর এই যে এখানে ধাপটা এঁকে রেখেছি আমি, জৈবিক নাইট্রোজেন সংবন্ধন অণুজীবের মাধ্যমে এবং ভৌত উপায়ে নাইট্রোজেন সংবন্ধন বজ্র বৃষ্টি ইত্যাদির মাধ্যমে। তো নাইট্রোজেন ফিক্সেশন আসলে হয় দুইভাবে। এই যে বায়ুমণ্ডল থেকে মাটিতে নাইট্রোজেনটা দুইভাবে ফিক্স হয়। একটা হচ্ছে ভৌত উপায়ে, মানে আমার যে চারপাশের যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট রয়েছে, সেই এনভায়রনমেন্ট সরাসরি বাতাসের কিছু নাইট্রোজেনকে মাটিতে ফিক্স করতে সাহায্য করে। এবং আরেকটা উপায় হচ্ছে জৈবিক পদ্ধতিতে কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেনকে মাটিতে ফিক্স করতে পারে। আমি ফার্স্ট ইয়ারে যে ফাইটোলজি ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছি যে প্রায় 50টি প্রজাতি আছে নীলাভ সবুজ শৈবালের, যারা বাতাস থেকে এই যে নাইট্রোজেনটাকে মাটিতে ফিক্স করতে পারে। আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়াগুলোর নাম জানা দরকার, বা আমি চক্র শেষেও তোমাদেরকে, বোর্ডটা যেহেতু ছোট, চক্রের শেষেও তোমাদেরকে নামটা দেখাতে পারি। এখানে সাধারণত ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে অ্যাজোটোব্যাক্টার, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, এই ব্যাকটেরিয়াগুলো রয়েছে। অ্যাজোটোব্যাক্টার, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, এই ব্যাকটেরিয়াগুলো এখানে কাজ করে। ক্লস্ট্রিডিয়াম, এগুলো গেল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আবার তোমাদের শৈবালের ক্ষেত্রে, নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে বলেছিলাম নস্টক, অ্যানাবিনা, লিওট্রিকিয়া, অসিলেটোরিয়া, এই সমস্ত ব্যাকটেরিয়া শৈবালগুলো যারা হেটেরোসিস্ট ফর্ম করতে পারে, তারাও মাটিতে নাইট্রোজেন ফিক্স করতে পারে। তো ভৌত উপায়ে কিভাবে বাতাসের নাইট্রোজেন মাটিতে ফিক্স হয়? সাধারণত যখন বজ্র বৃষ্টি হয়, বজ্রপাতের ফলে বাতাসের নাইট্রোজেন মাটিতে নাইট্রেট ফর্মে আবদ্ধ হয় এবং সেখান থেকে অ্যামোনিয়াম হতে পারে। তাহলে আমি কি বলেছি যে বাতাসের যে নাইট্রোজেন থাকে সেটা বজ্রপাতের সময় সেটার কিছু চেঞ্জ হয়, সেই চেঞ্জের মাধ্যমে সেটা নাইট্রেট বা নাইট্রাইট আয়ন আকারে মাটিতে ফিক্স হয়। এবং উদ্ভিদ সাধারণত মাটির যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনকে মাটি থেকে সে 3টা ফর্মে তার শরীরে সে গ্রহণ করতে পারে। সেই ফর্ম 3টা কি? ফর্ম 3টা হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়াম।
এই তিনটা ফর্মে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেনকে তার শরীরে গ্রহণ করতে পারে আয়নিক আকারে। সে সরাসরি বাতাসে নাইট্রোজেন যে গ্যাস সেটাকে গ্রহণ করতে পারে না। তো বজ্রপাতের ফলে বাতাসের নাইট্রোজেন এই নাইট্রেট এবং নাইট্রেট আকারে মাটিতে আবদ্ধ হয় এবং সেখান থেকে উদ্ভিদ সেটা গ্রহণ করতে পারে। আবার যদি অণুজীবের মাধ্যমে বাতাসের নাইট্রোজেন মাটিতে ফিক্স হয় তাহলে সেটাকে আমরা বলবো জৈবিক উপায়ে কিভাবে বায়ু নাইট্রোজেন মাটিতে ফিক্স হচ্ছে। তো জৈবিক উপায়ে সাধারণত দেখা যায় যে আমি যে ব্যাকটেরিয়াগুলোর নাম দিলাম অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম এবং রাইজোবিয়াম। রাইজোবিয়াম কিন্তু আবার মিথজীবী আকারে বসবাস করতে পারে এবং এরা নডিউল ফর্ম করে। তো রাইজোবিয়ামের কথা আমি কি বলছি, সাধারণত লিগুমিনাস এবং নন লিগুমিনাস কিছু প্ল্যান্টস আছে যেখানে নডিউল ফর্ম হয়। তো লিগুমিনাস প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে রাইজোবিয়ামগুলো সাধারণত নডিউল বা টিউমার আকৃতির কিছু সৃষ্টি করে এবং মিথজীবী হিসেবে সেই প্ল্যান্টের শরীরে সে বসবাস করে। আবার অ্যাজোটোব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়াম এরা কিন্তু মাটিতেই বসবাস করে। তো এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো বাতাসের নাইট্রোজেনকে নিজের শরীরে নিয়ে তারপর মাটিতে সে অ্যামোনিয়াম ফর্ম তৈরি করে। সে অ্যামোনিয়াম ফর্ম আকারে মাটিতে নাইট্রোজেনকে সরবরাহ করে এবং সেখান থেকে উদ্ভিদ সেটাকে গ্রহণ করে। আর যে ব্যাকটেরিয়াটা মিথজীবী আকারে থাকে যেমন রাইজোবিয়াম, তারা যে নডিউল ফর্ম করে সে সরাসরি নাইট্রোজেনটাকে সেই নডিউলের মধ্যে আবদ্ধ করতে পারে এবং সেখান থেকে সেই উদ্ভিদ সেটাকে গ্রহণ করে। এই জন্য শিম জাতীয় উদ্ভিদ লাগানোর পরে তার মূলকে বলা হয় সাধারণত মাটির সাথে মিশিয়ে দিতে, যাতে তার মূলের মধ্যে যে নাইট্রোজেনটা আবদ্ধ আছে সেটা মাটিতে মিশে গিয়ে সেখানে নাইট্রোজেনের একটা সোর্স তৈরি করতে পারে, যাতে পরবর্তীতে যে প্ল্যান্টগুলো লাগানো হয় সেগুলো খুব ভালোভাবে তার পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। তো আমরা দেখলাম নাইট্রোজেন ফিক্স হয় এইভাবে, মাটিতে নাইট্রোজেন ফিক্স হতে পারে এবং এই নাইট্রোজেন কিছুটা আছে যেটা চুয়ানো আকারে মাটির কিছু গভীরে চলে যায়, যেখানে উদ্ভিদের নাগালের বাইরে চলে যায়। কিছু থাকে সারফেসে থাকে, কিছু আছে ধীরে ধীরে সেটা মাটির গভীরে চলে যায়, যেটা নাইট্রোজেন যেটা উদ্ভিদের গ্রহণের বাইরে চলে যায়। এখন এই নাইট্রোজেনটা আবার এখান থেকে মাটি থেকে আত্তীকৃত হয় উদ্ভিদের শরীরে এবং উদ্ভিদ সেই নাইট্রোজেনের মাধ্যমে তার শরীরে বিভিন্ন যৌগ তৈরি করে। সে বিভিন্ন যৌগ তৈরি করে, সেখানে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এগুলো তৈরি হয়। কারণ আমরা জানি যে প্রোটিন দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন আর একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। আমরা যে সমস্ত প্রোটিন উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেটাকে বলা হয় উদ্ভিজ প্রোটিন এবং এই প্রোটিনের একটা প্রোটিন হচ্ছে একটি পলিমার। এটা আগেও তোমরা জানো যে প্রোটিন হচ্ছে একটা পলিমার, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার এবং এই অ্যামাইনো অ্যাসিডের একটি মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। তাহলে এই যে নাইট্রোজেন উদ্ভিদের শরীরে আবদ্ধ হয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং সেটার সাথে সে প্রোটিন তৈরি করে এবং এটা যখন কোনো প্রাণী ভক্ষণ করে তখন তার শরীরে সেটা ট্রান্সফার হয়ে যায়। এবং সাধারণত তৃণভোজী প্রাণীকে আবার মাংসাশী প্রাণীরা খেয়ে থাকে, তারপর মাংসাশী প্রাণীর শরীরে সেই নাইট্রোজেন সেভাবে আবদ্ধ হয় এবং এই মাংসাশী প্রাণীকে যখন কোনো হিউম্যান বিং খেয়ে থাকে তখন তার শরীরে সেই নাইট্রোজেনটা আসে এবং এইভাবে প্রোটিন কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। এখন দেখলাম যে আমরা এইভাবে নাইট্রোজেনটা ফিক্স হচ্ছে, প্রথমে মাটিতে, মাটি থেকে তারপরে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে। এখন এটা ফিক্স হলো, ফিক্স হওয়ার পর দেখা যায় যে এই উদ্ভিদ এবং প্রাণী তারা যখন মারা যায়, মারা যাওয়ার পর তার বর্জ্য পদার্থগুলোর মধ্যে কিন্তু তাহলে সেখানে কি নাইট্রোজেন থাকে। এখানে একটা কথা বলার আছে যে মৃতদেহ এবং যে রেচন দ্রব্য সেটা কিন্তু দু জিনিস, একটা হচ্ছে মৃতদেহ আর একটা হচ্ছে রেচন দ্রব্য। রেচন দ্রব্যটাকে আমরা বর্জ্য পদার্থ বলি। এই দুই জায়গাতেই কিন্তু নাইট্রোজেন থাকে এবং এই নাইট্রোজেনের মধ্যে অ্যামোনিফিকেশন বলে একটা বিক্রিয়া হয়। তাহলে আমি কি বললাম যে মৃতদেহ এবং বর্জ্য পদার্থ, এখন এগুলোর মধ্যে যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেনের মধ্যে অ্যামোনিফিকেশন বলে একটা বিক্রিয়া হয়। তো দেখা যায় যে সেখান থেকে তারা কিছু অ্যামোনিয়া উৎপন্ন করে। এই যে অ্যামোনিফিকেশনের জন্য যে অণুজীবগুলো দায়ী এবং এই জিনিসগুলো কিন্তু হয় মাটির মধ্যে, মাটিতে এই বিক্রিয়াগুলো হয়। তো দেখা যায় যে এখানে যে অণুজীবগুলো দায়ী তাদেরকে আমরা বলতে পারি মাইক্রোকক্কাস, ব্যাসিলাস, এই ধরনের যে অণুজীবগুলো আছে, যেমন কি নাম বললাম, মাইক্রোকক্কাস, ব্যাসিলাস, এই ধরনের যে অণুজীবগুলো আছে তারা এই নাইট্রোজেন যেটা থাকে তাকে অ্যামোনিয়াতে রূপান্তর করে, কি করে অ্যামোনিয়াতে রূপান্তর করে। এই অ্যামোনিয়া গ্যাস, এটা
পুনরায় কিছু অংশ বায়ুমণ্ডলে ফিরে যায় এবং এখানে এমন কিছু অণুজীব থাকে যারা আবার এই অ্যামোনিয়াটাকে অ্যামোনিয়াম আয়নে রূপান্তর করতে পারে। তো তোমরা জানো যে অ্যামোনিয়াম আয়ন কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে। অ্যামোনিয়া হচ্ছে গ্যাস যেটা পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায়, কিন্তু অ্যামোনিয়াম আয়ন যখন হয়ে যায় এই আয়নটা তখন আবার উদ্ভিদ তার শরীরে সে গ্রহণ করতে পারে তার নাইট্রোজেনের সোর্স হিসেবে। তো দেখা যাচ্ছে যে এখানে মৃত জীবজন্তু, মৃত জীবদেহ এবং বর্জ্য পদার্থের মধ্যে অ্যামোনিফিকেশন হয় এবং অ্যামোনিফিকেশনের মাধ্যমে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এবার আসলে তোমাদের নাইট্রোজেন চক্রের আরেকটি ধাপ আমি বলেছিলাম, সেটা হচ্ছে নাইট্রিফিকেশন। এখন নাইট্রিফিকেশনে আবার কিছু অণুজীব আছে, সেগুলোকে বলা হয় নাইট্রোজোমোনাস। নাইট্রোজোমোনাস বা নাইট্রোকক্কাস আছে, নাইট্রোজোমোনাস আছে, নাইট্রোসিস্টিস আছে। এই ধরনের যে অণুজীবগুলো আছে সেই অণুজীবগুলো এই অ্যামোনিয়াকে নাইট্রাইট এবং নাইট্রেট আয়নে পরিণত করে। তাহলে আমি কি বললাম যে নাইট্রিফিকেশনের যে অণুজীবগুলো আছে সেই অণুজীবগুলো অ্যামোনিয়াকে নাইট্রাইট এবং নাইট্রেট NO3 এবং NO2 এই দুটোতে রূপান্তরিত করতে পারে, যেটা হচ্ছে উদ্ভিদের গ্রহণ উপযোগী আয়ন। তাহলে এই আয়নগুলো হচ্ছে উদ্ভিদের গ্রহণ উপযোগী আয়ন, সেই আয়নগুলো উদ্ভিদ আবার মাটি থেকে শোষণ করতে পারে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই শোষণ প্রক্রিয়াটা চলছে এবং উদ্ভিদে এই যে প্রাণী দেহ থেকে কিভাবে উদ্ভিদে ফিরে আসছে, এবং এখানে একটা পর্যায়ে কিন্তু আমরা দেখলাম যে অ্যামোনিয়া কিভাবে বাতাসে চলে যাচ্ছে। তাহলে বাতাসে যখন অ্যামোনিয়া চলে যায় তার মানে কি আমার নাইট্রোজেনের একটা সোর্স যেটা বায়ুমণ্ডলের সোর্স ছিল সেটা আবার বায়ুতে ফিরে যাচ্ছে। এখন আমরা শেষ ধাপে যদি আসি, ডিনাইট্রিফিকেশনে যদি আসি, ডিনাইট্রিফিকেশনে দেখা যায় যে ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে দেখা যায় যে এমন কিছু অণুজীব আছে, যেমন আমি তোমাদের একটা নাম দিতে চাই, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স এই যে একটা অণুজীব, এই অণুজীবটা দেখা যায় যে মাটির মধ্যে যে অ্যামোনিয়াম থাকে বা অ্যামোনিয়া থাকে সেটাকে বা নাইট্রাইট থাকে, নাইট্রেট থাকে, সেটাকে অ্যামোনিয়াতে রূপান্তর করে। আমি কি বললাম যে অ্যামোনিয়াম থাকে বা নাইট্রেট থাকে, নাইট্রাইট থাকে, সেই আয়নগুলোকে অ্যামোনিয়াতে রূপান্তর করে। এখন অ্যামোনিয়া তো একটা গ্যাস, সেটা পুনরায় মাটি থেকে বায়ুতে মিশে যায় এবং এইভাবে কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যামোনিয়ার মাধ্যমে নাইট্রোজেন পুনরায় বায়ুতে ফিরে আসছে এবং নাইট্রোজেনের যে সোর্স 78% সেটাকে ঠিক রাখতে সাহায্য করছে। দেখা যাচ্ছে যে এই যে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে এই জিনিসগুলো নাইট্রোজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড আকারে N2O আকারে এগুলো পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসছে। তাহলে ডিনাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো সাধারণত নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড N2O বায়ুমণ্ডলে ফিরে আসে। তাহলে এইভাবে এই চক্রটা চলতে থাকে। এখন আমার কথা হচ্ছে যদি নাইট্রোজেন চক্র না থাকতো তাহলে কি হতো? নাইট্রোজেন চক্র যদি না থাকতো তাহলে শুধু দেখা যাচ্ছে যে আমার শুধু এই জিনিসটা ফিক্স হয়ে থাকতো, এখান থেকে এখানে আসতো এবং এই অণুজীবগুলো যদি না থাকতো তাহলেও দেখা যেত যে এগুলো পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যেতে পারছে না। এবং নাইট্রোজেন যেহেতু আমি বললাম যে নিউক্লিক অ্যাসিডের একটি প্রধান গাঠনিক উপাদান, নিউক্লিক অ্যাসিডের আমাদের বেস পেয়ারগুলো ATGC এগুলো কিন্তু সব নাইট্রোজেন গঠিত বেস পেয়ার। তাহলে কি হচ্ছে, জীবের বৈশিষ্ট্যের যে ধারক বাহক DNA এবং RNA তার কিন্তু বেসিক উপাদান হচ্ছে এই নাইট্রোজেন। তাহলে সেই জিনিসটাতে আমরা কোনো ব্যালেন্স করতে পারতাম না, সেখানে একটা ইমব্যালেন্স অবস্থার সৃষ্টি হতো। তাহলে পরিবেশে এই যে নাইট্রোজেন চক্র, পুষ্টি চক্র যদি বলি বা বায়োজিওকেমিক্যাল সাইকেলের একটা অংশ, সেইটা গুরুত্ব অপরিসীম। এখন তোমাদের সুবিধার জন্য আমি এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বায়োজিওকেমিক্যাল সাইকেলকে আসলে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্যাসিয়াস সাইকেল, নাম্বার 1 হচ্ছে গ্যাসিয়াস সাইকেল, হচ্ছে সেডি সাইকেল, নাম্বার 3 হচ্ছে ওয়াটার সাইকেল। গ্যাসিয়াস সাইকেল, তাহলে তোমরা আমার আলোচনা থেকেই বুঝতে পারছো এতক্ষণ আমি যে চক্রটি নিয়ে আলোচনা করলাম সেটা ছিল আসলে গ্যাসিয়াস সাইকেল। মানে এই আমার অ্যাবায়োটিক যে কম্পোনেন্টস, ইকোসিস্টেমের অ্যাবায়োটিক কম্পোনেন্টসের মধ্যে যেগুলো গ্যাসীয়, সেই উপাদানগুলো কিভাবে চক্রাকারে আবর্তিত হয়
জীব এবং পরিবেশের মাধ্যমে, সেটাই হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেলের গ্যাসিয়াস সাইকেলের অন্তর্ভুক্ত। এখন এখানে কিন্তু অনেক খনিজ মৌল রয়েছে, যেমন ফসফরাস, সালফার, লবণ। এই যে তোমার উপাদানগুলো, এগুলো কিভাবে সেডিমেন্টারি মানে হচ্ছে খনিজ যে উপাদানগুলো, সেই খনিজ উপাদানগুলো কিভাবে বায়োজিওকেমিক্যাল সাইকেলের মাধ্যমে চক্রাকারে আবর্তিত হতে থাকে, সেটা হচ্ছে তোমার এই সেডিমেন্টারি সাইকেলের মধ্যে পড়ানো হয়। এবং ওয়াটার সাইকেল আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে পানি চক্র। পানি চক্রটা কি আমরা সেটা সকলে এর আগের বিভিন্ন ক্লাসেও আমি তোমাদের আলোচনা করেছি, যে কিভাবে নদী, পুকুর, জলাশয়ের পানি ইভাপোরেট হয়ে যায়, ইভাপোরেশনের পরে কনডেনসেশন হয়, তার ঘনীভবন হয়, এবং ঘনীভবন হওয়ার পর তার কি হয়, প্রেসিপিটেশন হয়, সেখান থেকে বৃষ্টি হয়। তাহলে এইটা আবার পুনরায় নদী, সাগর, জলাশয়ে পড়বে, বাহিত হয়ে, এবং সেখান থেকে আবার তার ইভাপোরেশন হবে। এই যে চক্রাকারে চলতে থাকে, এবং এর কিছু অংশ কি হবে, আমার উপরের যে সারফেস আছে সেই সারফেস লেভেলের ছিদ্র দিয়ে কৈশিক পানির সৃষ্টি করবে, এবং মাটির গভীরে একটা তোমার ওয়াটার লেভেল সৃষ্টি করবে, বা ভূগর্ভস্থ জলাধার সৃষ্টি করে। ভূগর্ভস্থ, সেই ভূগর্ভস্থ জলাধারের একটা নাম আছে, সেটাকে বলা হয় অ্যাকুইফার। তাহলে ভূগর্ভস্থ আমার যে জলাভূমি, জলাশয়, ভূগর্ভ, মাটির নিচে যে পানির স্তর, সেই পানির স্তরটাকে বলা হয় অ্যাকুইফার। এই অ্যাকুইফারের ওয়াটার লেভেল যদি খুব নিচে নেমে যায়, তখন কিন্তু একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হয় এবং ভূমিধসের সৃষ্টি হতে পারে। তাহলে আমরা এখন আলোচনা করব এই গ্যাসিয়াস সাইকেলেরই আরেকটি সাইকেল, সেটি হচ্ছে কার্বন। আমরা কি দেখবো আরেকটি চক্র, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা কার্বন চক্র। আমরা আরেকটা চক্র জানবো, সেটা কি কার্বন ডাই অক্সাইড বা কার্বন চক্র। তো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আগে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক যে বায়ুমণ্ডল, যে অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। একটু আগে আমরা নাইট্রোজেনের পরিমাণ দেখেছি 78%, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এইটুকু 0.03%। এখন কার্বন হচ্ছে কিন্তু, কার্বন যে মৌলটা, সেই মৌল কার্বন কিন্তু অনেক যৌগের গাঠনিক উপাদান, এবং এটা একটা মানে গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান এই কার্বন। বিশেষ করে শর্করার গাঠনিক উপাদান হচ্ছে কার্বন। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কিন্তু বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে কি করে, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আমরা যদি এই বিক্রিয়া দুটো একটু, বিক্রিয়া সালোক সংশ্লেষণ এবং শ্বসনের যে বেসিক বিক্রিয়াগুলো, সেগুলো যদি একটু খেয়াল করি, যে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, এবং এখানে কি থাকে, উপরে আমার অবশ্যই সূর্যালোক দিতে হবে, সূর্যালোক, এবং নিচে থাকবে কি ক্লোরোফিল। তারপর এখানে কি উৎপন্ন হয়, শর্করা C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি। তাহলে এই জিনিসটা এখানে উৎপন্ন হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আবার শ্বসনে আমরা কি দেখি, শ্বসনে দেখি যে আমার এখানে যে শর্করা উৎপন্ন হয়, শর্করার সাথে আমার অক্সিজেন বিক্রিয়া করে, এবং এখানে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং পানি উৎপন্ন হয়, এবং সাথে আমার এটিপি উৎপন্ন হয়। এটিপি, এই যে এটিপি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমার যদি শ্বসনের মাধ্যমে এটিপি না হতো, এই যে আমি এখন তোমাদের এখানে দাঁড়িয়ে আছি, কথা বলছি, হাত পা নাড়ছি, এই কোনো কিছুই করতে পারতাম না। আমার শরীরের সমস্ত শক্তি উৎপন্ন হয় এই এটিপির মাধ্যমে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হচ্ছে, এবং এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুইটা, এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু দেখা যায় যে প্রকৃতিতে কিভাবে কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্স হচ্ছে। এটি গেল একটি প্রক্রিয়া। এখন এখানে তোমাদের একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলা দরকার, সেটা হচ্ছে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেখানে কার্বন ডাই অক্সাইডকে উদ্ভিদ তার শরীরে আটকে নেয়, প্রকৃতিতে একমাত্র উদ্ভিদই পারে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডকে তার শরীরে আবদ্ধ করতে। কার্বন ডাই অক্সাইড একটি টক্সিক গ্যাস। এই গ্যাসে কিন্তু কোনো মানে হিউম্যান বিং বা কোনো অ্যানিমেল কিন্তু বাঁচতে পারে না এটাকে গ্রহণ করে, এটাকে শুধু তারা ত্যাগ করে, কিন্তু এটাকে গ্রহণ করতে পারে একমাত্র উদ্ভিদ, তার শরীরে খাদ্য তৈরি করা কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে। তো এই কার্বন ডাই অক্সাইডকে উদ্ভিদ যে গ্রহণ করে, গ্রহণ করার তার যে প্রথম যে উপাদানটা যার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে, সেটা হচ্ছে রাইবোলোজ 1,5,20 ফসফেট। রাইবোলোজ
1,5,20 ফসফেট। এই উপাদানটি বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ এনজাইম আছে, সেই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। বিজ্ঞানীরা বলে থাকেন যে এই এনজাইমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জীব এবং জড় পরিবেশের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এই এনজাইমের উপস্থিতিতেই কিন্তু এই রাইবোলোজ 1,5,20 ফসফেট কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে অস্থায়ী 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি করে। তো এই রুবিস্কো যে এনজাইম, এটাকে বলা হয় রাইবোলোজ 20 ফসফেট কার্বক্সিলেজ। এই এনজাইমটার নাম কি? রাইবোলোজ 20 ফসফেট কার্বক্সিলেজ। এই এনজাইমটা রুবিস্কো একটি গুরুত্বপূর্ণ এনজাইম। এটা আশা করি সবাই মনে রাখবে যে এটি জীব এবং জড় যে পরিবেশ তার মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে। তো আমরা দেখলাম যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার শরীরে কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধ করে। এখন এই কার্বন ডাই অক্সাইড আবদ্ধ করে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। উদ্ভিদকে প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে এবং শর্করা তার শরীরে যায়, সে সেটাকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে পুনরায় প্রকৃতিতে ছেড়ে দেয় এবং এটিপির সাহায্যে সে কাজকর্ম চালায়। এছাড়াও যখন কোনো জীব মারা যায় এবং তার যে রেচন পদার্থ, সেগুলো বিয়োজনের মাধ্যমে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে ফিরে আসে। এছাড়া আমরা যখন বিভিন্ন উদ্ভিদের অংশকে পোড়ানো হয়, তারপরে কোনো আবর্জনা পোড়ানো হয়, তারপরে কিছু শামুক ঝিনুকের খোলস পোড়ানো হয়, এগুলোতে শামুক ঝিনুকের খোলসে ক্যালসিয়াম কার্বনেট আকারে প্রচুর কার্বন থাকে। তাহলে এই জিনিসগুলো পোড়ানোর ফলে দেখা যায় যে বায়ুমণ্ডলে আবার কার্বন ডাই অক্সাইড ফিরে আসে। এছাড়াও যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, সেই অগ্নুৎপাতের সময়ও কিন্তু ভূগর্ভস্থ লাভার সাথে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে মুক্ত হয়। তাহলে এইভাবে কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটা আসে এবং সেই কার্বন ডাই অক্সাইডকে উদ্ভিদ তার শরীরে আবদ্ধ করে এবং সেখান থেকে আবার তার দেহের পচনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে ফিরে যায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যদি আমি এটাকে একটা চক্রের আকারে আঁকি, তাহলে দেখা যাবে প্রথমে যদি আমি এখানে উদ্ভিদ দেই, উদ্ভিদ তাকে ভক্ষণ করছে প্রাণী, এরা মারা যাবে। এরা মারা যাওয়ার পরে মৃতদেহ, জৈব পদার্থ, মৃতদেহ এবং তার যে রেচন পদার্থ আছে, এগুলোর মাধ্যমে সে আবার কি পুনরায় বাতাসে কার্বন ডাই অক্সাইড ফিরে যাবে, এখানে কার্বন ডাই অক্সাইড যাবে। আবার এই কার্বন ডাই অক্সাইড কিন্তু উদ্ভিদ গ্রহণ করে সালোক সংশ্লেষণের জন্য, আবার প্রাণী এটাকে ত্যাগ করে শ্বসনের মাধ্যমে। আবার এই উদ্ভিদের বিভিন্ন অংশ পোড়ানোর মাধ্যমেও কিন্তু কার্বন ডাই অক্সাইড বাতাসে ফেরত যায়। তাহলে এইভাবে কিন্তু কার্বন চক্রটা চক্রাকারে চলতে থাকে। এখন কার্বন চক্র যদি না থাকতো তাহলে কি হতো? কার্বন চক্র না থাকলে আমি আগে বলেছি যে কার্বন বিভিন্ন যৌগের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বিভিন্ন জৈব যৌগের, তাহলে সেগুলো তৈরি করা সম্ভব হতো না এবং পরিবেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতো, ভারসাম্য বজায় থাকতো না পরিবেশের মধ্যে। যেমন আমরা যদি দেখলাম যে উদ্ভিদ শুধু কার্বন ডাই অক্সাইড গ্রহণই করে যাচ্ছে, পানি যদি কার্বন ডাই অক্সাইড ত্যাগ না করতো তাহলে এই যে বাতাসের যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সেটি হ্রাস পেত। এখন সেটি হ্রাস পেলে কি হতো? কার্বন ডাই অক্সাইড কিন্তু পরিবেশের, আমাদের জানি কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস এফেক্ট তখন হয় যখন এর পরিমাণ বৃদ্ধি পেয়ে এটা ক্ষতির কারণ হয়ে যায়। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের কিন্তু দরকার আছে, কারণ পৃথিবী যদি কার্বন ডাই অক্সাইড শূন্য হয়ে যায় তাহলে কোনো টেম্পারেচার সে ধরে রাখতে পারবে না, এটা আবার বরফ যুগে ফিরে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের যে সানলাইটের যে এনার্জি এসে সেটাকে কিন্তু হিটটাকে ধরে রাখে, কার্বন ডাই অক্সাইড তাপ ধরে রাখতে পারে। কিন্তু এর পরিমাণ যখন বেশি হয়ে যায় তখনই আমরা এটাকে বলি যে এর দ্বারা গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডের, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা আছে। তাহলে এটা গেল আমার গ্যাসিয়াস সাইকেল। এখন আমার আরেকটা সাইকেল আমি তোমাদের এখানে বলতে চাই আজকে, সেটা হচ্ছে সেডিমেন্টারি সাইকেল। সেডিমেন্টারি সাইকেল
সেডিমেন্টারি সাইকেল। সেডিমেন্টারি সাইকেলের মধ্যে আমি তোমাদের ফসফরাসের কথাটা বলতে চাই। ফসফরাস কিন্তু ফসফেট আয়ন আকারে এবং বাইফসফেট আয়ন আকারে সাধারণত থাকে। ফসফেট আয়ন আকারে এবং বাইফসফেট আয়ন আকারে মাটিতে থাকে এবং সেখান থেকে উদ্ভিদ সেটাকে গ্রহণ করে থাকে। তো এই যে ফসফেট চক্র, ফসফরাসের যে চক্র, ফসফরাসটা উদ্ভিদের বা প্রাণীর দেহে, জীবের দেহে কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ফসফরাস অনেকগুলো জৈব যৌগের একটি গাঠনিকের একটি মেইন উপাদান। সেগুলোর যদি আমি কিছু নাম লিখি, যেমন ফসফরাস হচ্ছে ডিএনএ, আরএনএ, এনএডি, এনএডিপি, এফএডি, এটিপি, এডিপি, এই সমস্ত উপাদানের দেখা যায় যে গাঠনিক উপাদান হিসেবে ফসফরাস কাজ করে। তাহলে ফসফরাসের জীবদেহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ফসফরাসের দরকার আছে। এখন এই ফসফরাস সাধারণত দেখা যায় যে বিভিন্ন উৎস আকারে মাটিতে থাকে এবং কিন্তু একটি চুনা পাথর। চুনা পাথর সাধারণত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে মাটিতে মিশে গিয়ে মাটিকে ফসফরাস সমৃদ্ধ করে তোলে এবং মাটি হচ্ছে ফসফরাসের মেইন সোর্স। ফসফরাস কিন্তু আমরা তাহলে বায়ু থেকে পাচ্ছি না, কারণ এটা যেহেতু আমি বলেছি এটা সেডিমেন্টারি সাইকেল বা খনিজ যে উপাদানগুলো সেগুলোকে কিভাবে জীব তার শরীরে চক্রাকারে আবর্তন করে সেটা হচ্ছে সেডিমেন্টারি সাইকেলে পড়ানো হয়। এবং এই কারণে এর সোর্স হচ্ছে কিন্তু মাটি। এবং মাটিকে আমি বললাম যে এই যে চুনাপাথর সমৃদ্ধ যে পাথর বা পাথর সমৃদ্ধ যে মাটিগুলো, সেগুলো বিভিন্ন কারণে মৃত্তিকায় রূপান্তরিত হয়ে সেটা ফসফরাস সমৃদ্ধ হয়। এছাড়াও আমরা সার আকারে মাটিতে ফসফরাস দিই এবং বিভিন্ন জীব মারা গিয়ে সেখানে মাটিকে ফসফরাস সমৃদ্ধ করে তোলে। তো জীবের সাধারণত হাড়, চুল, এগুলোতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, প্রোটোপ্লাজমে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তো এই ফসফরাস গুলো তার মৃত্যুর পরে আবার মাটিতে ফিরে আসে। তো দেখা যায় এখানে যে সমস্ত ফসফেটেস ব্যাকটেরিয়াস নামে কিছু এনজাইম এখানে কাজ করে এবং এর সাথে কিছু অণুজীব জড়িত। তো দেখা যায় যে প্রথমে মৃত্তিকায় সাধারণত স্থায়ী জৈব যৌগ আকারে ফসফরাস থাকতে পারে, সাধারণ জৈব যৌগ আকারে ফসফরাস থাকতে পারে, দ্রবীভূত যৌগ আকারে ফসফরাস থাকতে পারে, তারপরে হলো গিয়ে ফসফরাস খনিজ আকারে ফসফরাস থাকতে পারে। তো এই সমস্ত ফসফরাসের মধ্যে ফসফরাস তখনই উদ্ভিদ গ্রহণ করতে পারবে যখন এটা আয়নিক অবস্থায় থাকবে, মানে ফসফেট আয়ন অথবা বাইফসফেট আয়ন আকারে থাকবে, তখন সেটাকে উদ্ভিদ গ্রহণ করতে পারবে। উদ্ভিদ গ্রহণ করার পরে কিন্তু সেটাকে প্রাণীরা গ্রহণ করতে পারবে। তো দেখা যায় যে ফসফরাসের মাটিতে আমি সোর্স কি বললাম, যে সে মাটিতে সেটা অরিজিন হিসাবে ফসফরাস থাকতে পারে, কারণ পাথর রূপান্তরিত হয়ে যদি মাটিতে পরিণত হয় কালক্রমে সেভাবে জীবদের পচনের মাধ্যমে মাটিতে ফসফরাস আসতে পারে। এছাড়াও কৃত্রিম সার প্রয়োগের মাধ্যমে আমরা মাটিতে ফসফরাস দিয়ে থাকি। এখন পানিতে কিভাবে ফসফরাস যায়? এই ফসফরাস মাটির সাহায্যে, মাটির উপরে যদি বৃষ্টি হয় তার সাহায্যে চুয়ানির আকারে প্রচুর পরিমাণে সেটা সে নদীতে চলে যায় এবং নদী থেকে একসময় সাগরে যায়। এবং সাগরে সাধারণত দেখা যায় যে প্ল্যাঙ্কটন, তারপর সেখানে যে জলজ উদ্ভিদ আছে তারা এই ফসফরাসটাকে ব্যবহার করার পরে কিছু কিছু পাখি আছে যারা প্ল্যাঙ্কটন সেগুলোকে খাওয়ার পরে, ছোট মাছ সেগুলোকে খায় এবং সেই মাছগুলোকে কিছু পাখি খাওয়ার পরে সেই পাখির মলের সাহায্যে এই ফসফরাস কিন্তু আবার মাটির উপরে স্তরভূত হয়, যেটা সাধারণত পেরুতে দেখা যায়। পেরুতে এরকম পাখির মলের অনেক স্তর আছে যেখানে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়। তাহলে ফসফরাস চক্রটাকে যদি আমরা একটু চিন্তা করি যে এটা কিভাবে আবর্তিত হয়, এটা 3 ভাবে আবর্তিত হয়। প্রথমে মাটিতে কিভাবে আসলো, মাটি থেকে জীবদেহে এবং জীবদেহ উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে এবং প্রাণী দেহের পচন এবং মৃত্যুর পরে সেটা পুনরায় মাটিতে ফিরে আসে। তাহলে এটা মাটির মধ্যে এই চক্রটা আবর্তিত হয়, এটা কখনোই এর সাথে বায়ুমণ্ডল সম্পৃক্ত না। এবং আমি ওয়াটার সাইকেল তোমাদের যখন বলছিলাম, ওয়াটার সাইকেলের বেসিক কনসেপ্টটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি এবং ওখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে যে হোয়াট ইজ অ্যাকুইফার। অ্যাকুইফার জিনিসটা কি? অ্যাকুইফার হচ্ছে আমাদের ভূগর্ভস্থ যে পানির স্তর, সেটা হচ্ছে অ্যাকুইফার। এবং এটা তোমাদের যখন দূষণ পড়াবো, দূষণে এই অ্যাকুইফার জিনিসটার সম্বন্ধে তোমার তখনও কিছু ধারণা হবে যে আমাদের দেশের অধিকাংশ জায়গায় যে আর্সেনিক দূষণ দেখা দিচ্ছে, এর একটি বড় কারণ কিন্তু আমার এই অ্যাকুইফারের পানির লেয়ারটা যখন নিচে নেমে যায় তখন আর্সেনিক
সেই নলকূপের পানির সাহায্যে গভীরের যে আর্সেনিক সেটা কিন্তু উঠে আসার কথা ছিল না। যখন এই ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যায় তখন অনেক তলানির যে আর্সেনিক সেটা নলকূপের সাহায্যে উঠে আসে। এবং এর জন্য আর্সেনিক কিন্তু এমন একটি টক্সিক যেটা ফুড চেইনে ঢুকে গেলে